খোকা মাকে শুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শোনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে। ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পুজোর বেলায়। তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে। তারই পূজায় তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদি মায়ের পরাণে। পুরানো এই মোদের ঘরে, গৃহদেবীর কোলের পরে। কতকাল যে লুকিয়েছিলি কে জানে, যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া। তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে। তোর লাবণ্য কোমলতা বিলাই, সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন। তুই প্রভাতের আলোর সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে। নূতন হয়ে আমার বুকে বিলাসী, নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝিনি রে। সবার ছিলি আমার হলে কেমনে, ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি। মধুর হেসে দেখা দিলে ভুবনে, হারাই হারাই ভয়ে গো তাই, বুকে চেপে রাখতে যে চাই। কেঁদে মরি একটু সরে দাঁড়ালে, জানি না কোন মায়াই ফেদে, বিশ্বের ধন রাখবো বেঁধে, আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে। শুভ আবির্ভাব দিবসে শ্রদ্ধা জানাই আপনাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু লহ প্রণাম। আমাদের বাঙালিদের জন্মভূমির, মাতৃভূমির পুত্র, বাংলার সন্তান, সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত সহস্র সহস্র কবিতা, গান আমাদের ঐতিহ্যপূর্ণ সম্পদ, বাংলার ঐতিহ্যপূর্ণ সম্পদ। বাংলার গৌরব তথা সমগ্র বিশ্বের গৌরব আমাদের কবিগুরু। তার জন্মতিথি উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন। সকলের প্রিয় কবিগুরুর চিত্র আমি আমার অঙ্কনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করলাম। নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে দেখে নিন আমাদেরই সকলের প্রিয় কবিগুরুর এই চিত্র অঙ্কনের পদ্ধতিটা। প্রথমেই পেন্সিল দিয়ে আলতো হাতে হালকা করে কবিগুরুর চিত্রটা অঙ্কন করে নিতে হবে। তারপর যেখানে একটু ডিপভাবে পড়ে যাবে পেন্সিলের দাগ, সেখানে একটু রবার দিয়ে মুছে নিতে হবে। তারপর বেসিক যে কালারটা আছে সেটা শুরু করেছি, যার জন্য ফার্স্টে হলুদ, তারপর একটু অরেঞ্জ, তারপর একটু ডিপ লাল রং কালারটা ইউজ করছি এখানে। আর আমি এই ফোনে পাশে রাখা যে ফোনটা রয়েছে, সেই ফোনে যেই চিত্রটা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমার কিন্তু বেসিক যে কালারটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটা জিনিস হয়তো আপনারা এখানে খেয়াল করলেন, ফার্স্টে আমি এই তুলিটা করে ডিপ কালারটা নিয়ে চুলে দিলাম, দেওয়ার পরে চুলটা কমপ্লিট না করেই আমি ভুরুতে চলে আসলাম। কেন করলাম এটা করলাম তার কারণ হলো, তুলিটা যখন আমি রং নিয়েছিলাম তখন রংটা একটু বেশি পরিমাণেই ছিল। আমি তো সেটা তখনই সাথে সাথে ভুরুতে বা চোখে অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে রংটা ওখানে ডিপ হয়ে পড়তো, নয়তো রংটা সরু হয়ে পড়ার পরিবর্তে ঘেটে যেত, ওখানে পারফেক্ট সরু লাইন আসতো না। সেই কারণে ফার্স্টে তুলিটা অন্য জায়গায় অ্যাপ্লাই করলাম যাতে বেশি রংটা ওখানে পড়ে যায়। তারপর যে অল্প রংটা থাকবে সেটাই আমি সরু সরু যে অংশগুলো সেখানে অ্যাপ্লাই করেছি।
এতে আমার সেই সরু লাইনগুলো পারফেক্ট ঠিকঠাক ছিল। কোনো ডিপ বা সরুর থেকে হঠাৎ করে মোটা হয়ে যাওয়া এরকম কোনো অসুবিধায় আমাকে পড়তে হয়নি। এই ছোট ছোট বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখা দরকার, যার কারণে কিন্তু একটা চিত্র খুব সুন্দরভাবে ফুটে তোলা যায়। যখন আমরা কোনো পোর্ট্রেট ফটো বানাই, কোনো পোর্ট্রেট চিত্র অঙ্কন করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই এই ছোট ছোট দিকগুলোতে আমাদের লক্ষ্য রাখা উচিত। তা নাহলে অনেকটাই প্রবলেম হয়ে যেতে পারে। তো এভাবে ধীরে ধীরে যেখানে যেখানে ছোটো ছোটো অংশগুলো আছে, যেখানে কন্ট্রোল করার পোর্শন, যেখানে হাইলাইট করার পোর্শন, সেগুলো করেছি। এবার ফেসটাই মুখের ওপরে যেখানটায় ডিপ রং হবে, যেখানে লাইট রং হবে, সেই মতো আমি একটা স্টেপ বাই স্টেপ আমি ডিপ রং অ্যাপ্লাই করছি। ফার্স্টে কিন্তু ফেসে আমি একদম লাইট কালার ইউজ করেছি, তারপরে আস্তে আস্তে ডিপ কালারের দিকে এগিয়েছি। এতে কি হয়, ফার্স্টে যদি আমরা ডিপ রং দিয়ে দিই, তার উপর কিন্তু লাইট রং চাপানো যায় না। আর ফার্স্টে যদি আমরা লাইট রং দিই, তাহলে আমাদের প্রয়োজন মতো বা যেখানে আমরা যেরকম লাইটিং বোঝানোর চেষ্টা করব, সেরকম মতো আমরা ডিপ রং ইউজ করে ওই কালার এফেক্টগুলো ইউজ করতে পারবো। যেখানে আলোটা কম আছে, কোথায় আলোটা বেশি আছে, সেইগুলো আমরা বুঝতে পারবো। তাতে সবসময় কোনো ছবি আঁকার ক্ষেত্রে বা কোনো পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে ফার্স্টে লাইট রংটা দিতে হবে, তারপর আস্তে আস্তে এক একটা স্টেপ বাই স্টেপ ডিপ রঙের দিকে আমাদের যেতে হবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের কবিগুরুর ছবিটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এবার যে চুলের কালারটা সেটা করছি। চুলের ক্ষেত্রে কিন্তু আবার অন্য রকম। নিচের দিকের অংশতে আমাদের যখন আলো পড়ে মাথায়, তখন ওপর অংশ, চুলের ওপর অংশটা হালকা হালকা কালার হয়ে থাকে, কিন্তু চুলের ভেতরের অংশতে আমাদের আলো পড়ে না, সেক্ষেত্রে সেখানে অন্ধকার হয়ে থাকে। যাদের সাদা চুল, তাদের ক্ষেত্রে এটা ভালোভাবে বোঝা যায়। তাদের ফার্স্টে সেখানে ডিপ কালারগুলো দিয়ে একদম লাস্টে এখানে সাদা রঙটা আমি ইউজ করেছি। খুব সরু হাতে করতে হবে, কারণ এটা হচ্ছে চুল, দাড়ি, গোঁফগুলোর ব্যাপার। তো আলতো হাতে না করলে, সরুভাবে না করলে অতটা ভালো ফুটে উঠবে না। তাইতে সবসময় সরু হাতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অন্তত একদম হালকা হাতে করতে হবে আমাদের, তাহলে সরু সরু দাগ পড়বে। কবিগুরুর চিত্রটা আমার সম্পূর্ণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।